নমস্কার, আমি অমিত। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। এসআইআর হিয়ারিংয়ে এক মহিলাকে বাংলাদেশি বলার অভিযোগে তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস ও তার অনুগামীদের প্রতিবাদ জলপাইগুড়ি সদর বিডিও অফিস চত্বরে। তৃণমূল কর্মীদের ওপর হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বেলডাঙ্গায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের। নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলের সজোরে ধাক্কা, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বেসরকারি বাস। ময়নাগুড়ি ব্লকের বউলবাড়ি বাজার এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জলপাইগুড়ি থেকে ওদলাবাড়ি রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বেসরকারি বাস জলপাইগুড়ি ময়নাগুড়ি হয়ে যাওয়ার সময় বউলবাড়ি এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রিক পোলের সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও বাসে থাকা যাত্রীদের কারোর হতাহতের কোনো খবর নেই, তবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন স্কুল পড়ুয়া সামান্য আহত হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। বেলডাঙ্গায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ, পথে নামল শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব। বেলডাঙ্গায় একের পর এক সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের তরফে। গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাতের বিরুদ্ধে সোচ্চার হয়ে এদিন কাঞ্চনজঙ্ঘা ভবন অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়, যা শহর পরিক্রমা করে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। গান্ধী মূর্তির সামনে কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলে। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সাংবাদিকরা স্লোগানে জানিয়ে দেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বেলডাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে ক্রমশ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও এদিন অভিযোগ তোলা হয়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি অংশুমান চক্রবর্তী তীব্র ভাষায় ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা মানে শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, গোটা গণতন্ত্রের ওপর আঘাত। সংবাদ মাধ্যমকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকরা কোনো দলের মুখপাত্র নন, তারা মানুষের কথা তুলে ধরেন। সেই কাজ করতে গিয়ে যদি বারবার হামলার মুখে পড়তে হয় তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জার। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব, এমন হুঁশিয়ারিও দেওয়া হয় এদিনের সমাবেশ থেকে। বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবেই শেষ হয়, তবে সাংবাদিকদের একটাই দাবি, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেখুন, যেভাবে সংবাদ মাধ্যমের উপর আঘাত হানা হচ্ছে, সাংবাদিকদের যেভাবে মাটিতে ফেলে পেটানো হচ্ছে, তার তীব্র বিরোধিতা আমরা করি। আমরা খুবই শঙ্কিত, কারণ সামনেই জানি নির্বাচন আসছে। নির্বাচন আসার আগেই যেভাবে সংবাদ মাধ্যমের উপর কিছু সংখ্যক দুষ্কৃতী চড়াও হচ্ছে, তাতে আমরা আতঙ্কিত। তাই আমরা সর্বোচ্চ যারা রয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা, তাদের কাছে আবেদন রাখি যে সংবাদকর্মী যারা বা সংবাদ মাধ্যম যারা, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে। কারণ মানুষের একটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে যে বাতাবরণ তৈরি হয়েছে, বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করাই হচ্ছে কিছু শ্রেণীর লক্ষ্য, এবং কোনো খবর তাদের মনঃপূত না হলেই তাদের আক্রোশটা চলে আসে সংবাদ কর্মীদের উপর। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আজকে আমরা এই গান্ধী মূর্তির পাদদেশে আমরা একটা অবস্থান করছি। আমরা চাই সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য অবশ্যই এই দায়িত্বটা প্রশাসনকে নিতে হবে। তাহলে আমরা সংবাদের সঙ্গে যারা যুক্ত, তারা আমরা কাজ করব কি করে? আমরা কাজ করতে যাব সমাজের সত্যটাকে তুলে ধরার জন্য, জনসাধারণের কাছে দেখানোর জন্য। কিন্তু তার আগেই যদি আমরা আক্রান্ত হয়ে যাই, তাহলে সেই সত্যটা আমাদের দেখানো সম্ভব হবে। আজকের মূল কর্মসূচি আপনাদের কি রয়েছে? আজকে মূল কর্মসূচি, আজকে আমরা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে একটি মিছিল করে গান্ধী পাদদেশের মূর্তির তলায় আমরা একটি অবস্থান বিক্ষোভে বসবো
এবং বার্তাটা প্রশাসনকে এটাই দিতে চাই যে সংবাদ কর্মী যারা আছেন তাদের নিরাপত্তা যেন তারা সুনিশ্চিত করে। ধন্যবাদ আপনার। এসআইআর হিয়ারিংয়ে মহিলাকে বাংলাদেশি বলার অভিযোগে প্রতিবাদ তৃণমূলের। এসআইআর হিয়ারিং চলাকালীন এক মহিলা ও তার পরিবারকে বাংলাদেশি বলে হেনস্থা করার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ির সদর ভিডিও অফিস চত্বর। ঘটনাকে ঘিরে যথেষ্ট পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস দলীয় কর্মীদের নিয়ে সদর বিডিও অফিসে উপস্থিত হন। দলীয় স্লোগান দিতে দিতে কৃষ্ণ দাস ও তার অনুগামীরা এদিন বিডিও অফিসে প্রবেশ করেন। অভিযোগ, গতকাল ইন্দিরা কলোনি এলাকার এসআইআর হিয়ারিং সেন্টারে এক মহিলা ও তার পরিবারকে সদর জয়েন্ট বিডিও বাংলাদেশি বলে কটূক্তি করেন। এই ঘটনায় ওই মহিলা মানসিক আঘাত পেয়ে কান্নায় ভেঙে পড়েন বলে অভিযোগ। এছাড়াও ওই মহিলার পাশে দাঁড়ানোর চেষ্টা করায় তৃণমূল কংগ্রেসের 2 কর্মীকেও জলপাইগুড়ি কোতোয়ালি থানার 2 পুলিশ অফিসার হেনস্থা করেছেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদের অংশ হিসেবে কৃষ্ণ দাস ও তার অনুগামীরা মিছিল করে প্রথমে ইন্দিরা কলোনি এলাকার এসআইআর হিয়ারিং সেন্টারে ও পরে সদর বিডিও অফিসে যান। সেখানে সকলেই একযোগে প্রতিবাদে গর্জে ওঠেন। এ প্রসঙ্গে কৃষ্ণ দাস বলেন, হিয়ারিং চলাকালীন একজন মহিলা ও তার পরিবারকে বাংলাদেশি বলে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। পাশাপাশি ওই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাদের 2 কর্মীকেও পুলিশ হেনস্থা করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্যদিকে এই বিষয়ে সদর বিডিও মিহির কর্মকার সাংবাদিকদের সামনে বিস্তারিত মন্তব্য করতে না চাইলেও তিনি দাবি করেন, কাউকেই বাংলাদেশি বলে কোনো রকম অপমানজনক আচরণ করা হয়নি। আজকে কালকে কোর্টে রায় দেওয়ার পরেও আপনারা রিসিভ কেন দিচ্ছেন? সাধারণ নরমালি ভাষায় বলে কেউ যদি কোনো কাগজ জমা দেয়, আপনার সেই জায়গায় কর্তব্য দায়িত্ব যে আমি পেলাম রিসিভ করে দাও। আচ্ছা, আমরা এখন বলার পরে দি চালান করব? আমাদেরকে বাপের অঢেল সম্পত্তি আছে নাকি যে আমরা সারগুলোর মতো ঘুরে বেড়াবো? আপনারা যখন এরকম বাজে ব্যবহার করতেছেন, আমাদের ডিউটি আপনাদের ডিউটি না হইতে পারে, কারণ আপনারা চাকরি পেয়ে গেছেন। আপনি ভুলে গেছেন যে আপনার যে বেতনটা, আপনার যে পরিবারটা এই সাধারণ গরিব মানুষের পয়সায় চলে, আপনি ভুলে গেছেন সেখান থেকে। আপনি যেদিন এই চাকরিতে জয় করে সেদিন শপথ করেছিলেন আমি সংবিধান মেনে চলব। সংবিধানের মধ্যে পরিষ্কার কথা আছে, সাধারণ পাবলিককে আপনার দেখতে হবে। আপনি ভুলে গেছেন সেই কথা। জয় বাংলা স্লোগান কেন? জয় বাংলা, বাংলা আমাদের মা। বাংলায় অশান্তি হচ্ছে, তাই মাকে আমরা স্মরণ করব। জয় বাংলা কোনো বিরোধী স্লোগান নয়। বাংলায় বাস করি, আমাদের পরিচয় আমরা বাঙালি, তাই আমাদের মাকে আমরা স্মরণ করি। আজকে আমরা বিপদে, আমাদের ভোটাধিকার যেভাবে কাটা হচ্ছে, দেখছেন হাজার হাজার লোক আজকে লাইনে দাঁড়ায় আছে, যারা এতদিন ভোট দিয়ে আসছে, তাদেরকে যেভাবে আজকে মানে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে যেভাবে আজকে ডিভোটার করার জন্য প্ল্যানিং করছে, তাই এই মানুষ যাতে অশান্তিতে না পড়ে, তাই মাকে স্মরণ করে আমাদের যাত্রা শুরু। আজকে কালকে একটা ঘটনা ঘটছে, পিঙ্কি রায় বলে এক মহিলাকে যেভাবে অপমান করছিলেন, তার কাগজপত্র দেখাইছে। সেই কাগজপত্র দেখার পরেও 3 জন তারা ছিলেন পরিবারে, তাদেরকে সেই জায়গায় বলছে বাংলাদেশি। একজন অফিসার, নির্বাচন অফিসার, তিনি এখানে আমাদের জয়েন্ট বিডিওর দায়িত্বে আছেন, তিনি একজনকে এইভাবে পেপার, তার যদি কোনো গরমিল থাকে বা পেপার যদি অসমাপ্তি থাকে, তাকে বাংলাদেশি বলতে পারে না। তিনি ইনকোয়ারি করতে পারেন, তিনি আরও কাগজ চাইতে পারেন, সময় দিতে পারেন, কিন্তু বাংলাদেশি বলতে পারেন না। এই প্রতিবাদ যখন করে, তখন এই জায়গায় আমাদের 2 জন কর্মী প্রতিবাদ করে, আপনি কেন ওই মহিলা রাস্তার মধ্যে ছোট্ট বাচ্চা নিয়ে কান্নাকাটি করছেন, তার সেই করুণ অবস্থা দেখে আমাদের 2 কর্মী দৌড়ায় আসে, তাকে সান্ত্বনা দেয়। তখন সেই অফিসারকে সেই জায়গায় তারা প্রশ্ন করে, কেন আপনি বাংলাদেশি বললেন? বাদানুবাদ হয়, সেখানে 2 জন অফিসার, একজনের নাম হচ্ছে মহিলা অফিসার উপাসনা গুরুং, আর হচ্ছে বিনয় যাদব, তারা এসে আমাদের কর্মীকে হেনস্থা করে, মারপিট করে। পুলিশ বলতে হচ্ছে, এরা ব্যক্তিগত আমি বলছি যে একজন হচ্ছে উপাসনা গুরুং আর একজন হচ্ছে বিনয় যাদব, এই 2 জন এসে যে হেনস্থাটা করে তার প্রতিবাদে, এবং আজকে এখানে জয়েন্ট ভিডিও বাংলাদেশি যে বলো তার প্রতিবাদে আজকে এখানে আমরা আসলাম। এখান থেকে আমরা এখন আবার ভিডিও অফিসে যাব। আমাদের পরিষ্কার কথা, মানুষকে হ্যারিং করছে, হ্যারিং করবে, কিন্তু মানুষকে এইভাবে যেন অপমান না করে, মানুষকে এইভাবে যেন বাজে কথা না বলে, আতঙ্কিত যেন মানুষকে না করে, আতঙ্কের পরিবেশ যাতে তৈরি না করে। কারণ 100 লোক অলরেডি আমাদের পশ্চিমবাংলায় মারা গেছে এই
এসআইআর এর কথা শুনে এসআইআর এর জন্য মারা গেছে। আমরা চাই না আরও মৃত্যু এখানে ঘটুক, তাই আজকে আমাদের এখানে আসা। দাদা, পাল্টা পুলিশের অভিযোগ এবং সরকারি আধিকারিকদের অভিযোগ, তাদের কাজে আপনারা বাধা দিচ্ছেন। আমরা যদি বাধা দিয়ে থাকি, পুলিশের কাছে ভিডিও আছে, ওরা প্রকাশ করুক। এখন এখানে সিসি ক্যামেরা আছে, প্রকাশ করুক। আমরা যদি কোনো কাজে বাধা দিয়ে থাকি, আমাদের কর্মীরা যদি কোনো রকমভাবে অপমান করে থাকে, তাদের কাছে ভিডিও রেকর্ডিং আছে, তারা দেখাক। আমাদের কাছে ভিডিও রেকর্ডিং আছে, আমরা দেখাচ্ছি কী হারে সেই মহিলাকে অপমান করছে, কিভাবে সেই মহিলাকে আজকে আতঙ্কিত করা হয়েছে, আমরা সেটা দেখাচ্ছি। হিয়ারিংয়ে আমাদের বুঝতেই পারছেন যে প্রচুর লোকজন আছে। আপনি দয়া করে আপনাদেরকে বলবো যে আমাদেরকে হিয়ারিং প্রক্রিয়া একটু যে অভিযোগ করা হলো সেটা কি সত্য? দেখেন, এরকম ধরনের কোনো আমাদের কর্মচারীদের সঙ্গে আমরা কথা বলেছি। আমি আজকে ওই ভদ্রমহিলাকেও ডেকেছি। এরকম ধরনের কোনো আমাদের প্রাথমিকভাবে কোনো আমরা জানতে পারিনি যে এরকম কোনো ঘটনা ঘটেছে। দয়া করে আমাদের বাংলাদেশি বলা হয়েছে কোনো না এরকম ধরনের শুনানি করতে। ঠিক আছে, থ্যাংক ইউ। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে উত্তরের জলপাইগুড়িতে এসআইআর হয়রানি নিয়ে সোচ্চার জমিয়তে উলামা। এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে মঙ্গলবার সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এই প্রসঙ্গে সংগঠনের জেলা সভাপতি জানান, রাজ্য নেতৃত্ব সিদ্দিকুল্লাহ চৌধুরীর নির্দেশে আজ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও এই কর্মসূচি পালন করা হলো। সেরকম আমাদের এখানে নয়, আমাদের পুরা রাজ্যে প্রত্যেকটা জেলায় আমাদের বিশেষ করে স্টেট জমিয়ত উলামা হিন্দের নির্দেশে আমাদের রাজ্য সম্পাদক জনাব মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আমাদের রাজ্য সভাপতি, তিনার নির্দেশে আমরা প্রত্যেকটা জেলায়, বিশেষ করে আমাদের জলপাইগুড়ি জেলায় আমরা ডিপুটেশন দিলাম যেন ইলেকশন কমিশন এই বিষয়ে একটু গভীরতা অবলম্বন করে, মানুষের হয়রানি যেন বন্ধ করে এবং নির্দিষ্ট এক সংগঠনের ইশারায় তিনারা যে কাজ করছেন সেটা যেন বন্ধ করে। সাধারণ প্রকৃত ভোটার যারা, সেই ভোটাররা যেন নাম বাদ না যায়, সেটাই আমরা এখানে পেশ করলাম। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দিলেন? আমরা জলপাইগুড়ি জেলা জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে, আমি প্রেসিডেন্ট মোহাম্মদ হাসিনুল ইসলাম, আমার সাথে রয়েছেন ডিস্ট্রিক্ট সম্পাদক মৌলানা হাসিবুর রহমান, আমাদের বিভিন্ন ব্লকের, আমাদের রাজগঞ্জ ব্লক, মেটলি ব্লক, আমাদের ধূপগুড়ি ব্লক, ময়নাগুড়ি, ক্রান্তি ব্লক, আমাদের প্রত্যেকটা ব্লকে, নাগরাকাটা ব্লক, আমাদের ময়নাগুড়ি জলপাইগুড়ি টাউন ব্লক, প্রত্যেকটা ব্লকের আমরা 2-4 জন করে প্রতিনিধি এসেছি। আপনারা ডেপুটেশন কর্মসূচি করলেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা ডেপুটেশন দিলাম, যেহেতু ডিএম ম্যাডাম ছিল না, তিনার এসছেন, এই ডিএমকে আমরা দিয়েছি। এসআইআর শুনানি কেন্দ্রে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, এই অভিযোগ তুলে জেলা শাসকের কাছে মঙ্গলবার একটি স্মারকলিপি প্রদান করল জেলা সিপিএম নেতৃত্বের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া শুরুর আগে সর্বদলীয় বৈঠকে সিপিএমের তরফে দাবি তোলা হয়েছিল যে শুনানি কেন্দ্র ভোটারদের 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে করতে হবে। ভোটার তালিকায় 2 জায়গায় যাদের নাম ছিল তাদের একটি নাম বাতিল করতে হবে এবং শুনানি কেন্দ্রে জেলা শাসক, মহকুমা শাসক এবং সমষ্টি উন্নয়ন আধিকারিককে থাকতে হবে। কিন্তু সেই সময় জেলা শাসক তাদের দাবি শোনেননি। সোমবার সুপ্রিম কোর্ট এই সকল বিষয়কে মানতে নির্দেশ দিয়েছে। এদিন জেলা শাসকের কাছে স্মারকলিপি দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে দ্রুত কার্যকর হয় সেটার দাবি জানাতে এদিন স্মারকলিপি প্রদান করে জেলা সিপিএম বলে জানান জেলা সম্পাদক পীযূষ মিশ্র। আমরা এসআইআর এর শুনানিতে সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, এই জেলা শাসকের দপ্তরে সভা চলাকালীন সর্বদলীয় সভায় আমরা কিছু প্রস্তাব রেখেছিলাম, শুনেনি জেলা শাসক। তবে সেই প্রস্তাব সুপ্রিম কোর্টে আবার বলেছে কালকে। আমরা বলেছিলাম যে একদম 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে শুনানি কেন্দ্র করতে হবে, তাই বলেছে। আমরা ওনাকে বলেছিলাম, শুনেনি। দ্বিতীয় হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা গ্রহণ করা হচ্ছে না, এটাকে গ্রহণ করতে হবে। আর শুনানির নামে যে দায়িত্ব শুনানির, সে দায়িত্ব জেলা শাসককে নিতে হবে, মহকুমা শাসককে নিতে হবে, সমষ্টি উন্নয়ন আধিকারিককে নিতে হবে, সবটা বিএলওর ঘাড়ে চাপানো যাবে না। আর রিসিভ কপি কি পাচ্ছে কি পাচ্ছে না দিচ্ছে ভোটাররা, সেই রিসিভ কপি কেউ দিচ্ছে না, আসলে রিসিভ কপিটা দিতে হবে। ফলে সিপিআইএম পার্টি শুনানি এসআইআর পর্বে যা যা বলেছিল, আমরা বলেছিলাম ডেড ভোটার থাকবে না, একই ভোটারের নাম 2 জায়গায় আছে থাকবে না, বৈধ ভোটারকে রেখে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা করতে হবে। আমাদের প্রস্তাব সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। ওনাকে আমরা আজকে বলে আসলাম যে আপনি খুব শীঘ্রই লাগু করেন আর 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে শুনানি কেন্দ্র করেন, এটাই।
টি অ্যান্ড ট্রাইবাল ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠানের শুভ সূচনা হলো। পশ্চিমবঙ্গ সরকার আদিবাসী উন্নয়ন দপ্তর আয়োজিত জলপাইগুড়ি জেলা প্রশাসন ও মালবাজার সমষ্টি উন্নয়ন প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় সূচনা হলো টি অ্যান্ড ট্রাইবাল ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠানের। মঙ্গলবার মাল ব্লকের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি চা বাগানের স্টাফ ময়দানের মাঠে ধামসা মাদলের তালে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। অনুষ্ঠানে চা ও আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা এবং বিনোদন ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। চা বাগানে আদিবাসী জনজাতির চিরাচরিত ধামসা মাদলের তালে এদিনের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক। উপস্থিত ছিলেন আদিবাসী কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছোটেন ডেন্ডুপ লামা, বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। 20 ও 21 জানুয়ারি 2 দিনব্যাপী নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে টি অ্যান্ড ট্রাইবাল ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে চা বাগান এলাকার মানুষজন মিলিত হওয়ার পাশাপাশি নিজেদের সংস্কৃতি, কৃষ্টি ও শিল্পকলা তুলে ধরেছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জল শহরে থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। ডামডিমে হিন্দু সম্মেলন, ঐক্যের ডাক। সনাতনী হিন্দু একতা মঞ্চের উদ্যোগে ডামডিমে অনুষ্ঠিত হলো হিন্দু সম্মেলন। হিন্দু সমাজের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকার ডামডিম নিচু বাজার সংলগ্ন বটতলা মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্যোক্তা ছিল হিন্দু জাগরণ মঞ্চ। সম্মেলনের আগে ডামডিম এলাকায় একটি সুবিশাল র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বলাবাড়ি মোড় থেকে শুরু হয়ে ডামডিম মোড় ঘুরে ডামডিম নিচু বাজারের বটতলা মাঠে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা হিন্দু সমাজের ঐক্য ও সংহতির আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি মিছিলে ভগবানের নাম সংকীর্তনও চলতে থাকে। র্যালি শেষে বটতলা মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা হিন্দু সমাজের ঐক্য, সংস্কৃতি রক্ষা ও সামাজিক সংহতির গুরুত্ব তুলে ধরেন। आज यहाँ पे क्या लेके प्रोग्राम हो रहा है? आज देख के खुशी लगा। आज हिंदू सनातन एक मंच में आके एक अंचल सम्मेलन किया गया। कहीं ना कहीं यहाँ आपको देखने को मिला होगा विभिन्न जाति का, कोई आदिवासी हो, गोरखा हो या नेपाली हो, बंगाली हो, मगर कहीं ना कहीं सबके हम लोग एक सनातनी और हिंदू है। तो खुशी लगा ये देख के कि सबको इकट्ठा होके यहाँ एक साथ एक प्रोग्राम की सम्मेलन किए हैं डामडिम जिले में।
अच्छा, ये क्या क्या प्रोग्राम में क्या क्या होने वाला है? ये प्रोग्राम में जो प्रोग्राम ऑर्गेनाइजर है, ऑर्गेनाइजर का 2-3 मूल वक्ता यहाँ उपस्थित है और यहाँ वक्ता रखेंगे वो सब। उसके बाद में ये सम्मेलन यहाँ से शेष होगा। ये कौन सा जगह है? डामडीम बरतला। বিরোধী বিধায়কদের হেনস্থা ও উন্নয়ন কাজে বাধা দেওয়ার প্রতিবাদে শিলিগুড়িতে 24 ঘন্টার অনশনে বিধায়ক শঙ্কর ঘোষ। পশ্চিমবঙ্গে বিরোধী দলের বিধায়কদের উপর ধারাবাহিক হেনস্থা, শিলিগুড়ি বিধায়ক উন্নয়ন তহবিলে অর্থ খরচের ক্ষেত্রে রাজনৈতিকভাবে বাধা প্রদান এবং ওয়ার্ক অর্ডার জারি হয়ে যাওয়ার পরেও উন্নয়নমূলক কাজ করতে না দেওয়ার প্রতিবাদে 24 ঘন্টার অনশন অবস্থান কর্মসূচিতে বসতে চলেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আগামী 22শে জানুয়ারি সকাল 8টা থেকে 23শে জানুয়ারি সকাল 8টা পর্যন্ত এই অনশন অবস্থান কর্মসূচি চলবে শিলিগুড়ি শহরের নেতাজি মূর্তির সামনে। বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, রাজ্যে বিরোধী বিধায়কদের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নয়নমূলক প্রকল্পগুলি ইচ্ছাকৃতভাবে আটকে দেওয়া হচ্ছে। তিনি জানান, বিধায়ক উন্নয়ন তহবিলে অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও প্রশাসনিক ও রাজনৈতিক চাপের কারণে বহু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না। এমনকি কাজের জন্য ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে যাওয়ার পরেও সংশ্লিষ্ট ঠিকাদারদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের পথ বেছে নিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। তার বক্তব্য, সরকারের কাছে বারবার বিষয়টি তুলে ধরা হলেও কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি, তাই বাধ্য হয়েই এই অনশন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনশন কর্মসূচিকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্মসূচি চলাকালীন আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। শুধুমাত্র আজকের দিনের বিরোধী দলের বিধায়কদের কথা বলবেন, আমার এই অনশন ভবিষ্যতেও যেই শাসক বিরোধী হোক না কেন, প্রত্যেক শাসক এবং বিরোধী দলের বিধায়ক যাতে পশ্চিমবঙ্গে তার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করবার ক্ষেত্রে আমার মতন হ্যারাস যাতে না হয়, সেই লক্ষ্যে আমার এই অনশন। এবং আমি নিজে মাননীয় বিরোধী দলনেতাকে এই প্রস্তাব দেব, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসলে আমরা বিধানসভায় বিরোধী হোক শাসক হোক এই বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করবার ক্ষেত্রে সরলীকরণ করা এবং সেখানে বিধায়কদের মতকে গুরুত্ব দেওয়া এবং দ্রুত এই কাজ সম্পন্ন করা, এই বিষয়গুলিকে এই বিধায়ক উন্নয়ন তহবিলের যে খরচ করবার যে গাইডলাইন, সেখানেও ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পরে এই গাইডলাইনেরও পরিবর্তন করবে। গত জেলা শাসক মুর্শিদাবাদে মালদায় গিয়ে আমাদের মাননীয় সাংসদ খগেন মুর্মু মহাশয়ের সাথে দেখা করছিলেন না বলে তিনি তার প্রতিবাদ জানিয়েছিলেন। আমি সেই পথে না গিয়েও আমার এই অনশন প্রক্রিয়ায় এই ধরনের দলদাস জেলা শাসকদের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাতে চাই। তৃতীয়ত হচ্ছে, আপনারা সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, একটা শহরের উন্নয়নে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা আসে, রাজ্যের টাকা আসে, এমনকি শহরের কর্পোরেশনের নিজস্ব টাকা থাকে। এর পাশাপাশি আরেকটি টাকা এই রাজ্যের সরকার ঘোষণা করেছিলেন, পাড়ায় সমাধান, প্রতি বুথে 10 লাখ টাকা করে। আমাদের দাবি হচ্ছে এই 10 লাখ টাকায় শিলিগুড়ি শহরে কি কি কাজ এতদিন পর্যন্ত হলো আর আগামী দিনে কতটা কাজ হবে সেটার শ্বেতপত্র প্রকাশ করে মানুষকে জানানো হোক। আর সর্বশেষ সেটা হচ্ছে যে বিভিন্ন অঞ্চল 4, 5, 28, 31 এগুলো অ্যাডেড এরিয়া, এগুলো তো আছেই। আমি শুনছি যে এ পাশে অর্থাৎ আশ্রম পাড়া, আমাদের তারপরে পাঞ্জাবি পাড়া, এই 13 নম্বর 14 নম্বর এই সমস্ত জায়গাতেও আমি যখনই যাচ্ছি মানুষ পানীয় জলের সমস্যার কথা বলছে। ফলে পানীয় জলের সংকট দূর করা হোক দ্রুত, এই দাবিও থাকে। টুনবাড়ি চা বাগানে বন দপ্তরে পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। মালবাজার শহর সংলগ্ন টুনবাড়ি চা বাগানে চিতাবাঘের উপদ্রব বাড়ছিল। শ্রমিকরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। সন্ধ্যা হলেই শ্রমিক মহল্লায় হানা দিয়ে ছাগল মুরগি টেনে নিয়ে যাচ্ছিল চিতাবাঘ।
চা বাগান কর্তৃপক্ষের অনুরোধে অবশেষে 5 দিন আগে বন দপ্তর টুনবাড়ি চা বাগানের 15 নম্বর সেকশনে খাঁচা পাতে দেওয়া হয় ছাগলের টোপ। মঙ্গলবার শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনে কাছে গিয়ে দেখে খাঁচায় আটকে পড়েছে পূর্ণবয়স্ক এক চিতাবাঘ। খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে আসে। বনকর্মীরা জানায় উদ্ধার হওয়া চিতাবাঘটি পুরুষ এবং পূর্ণবয়স্ক। প্রাথমিকভাবে সেটিকে লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং পর্যবেক্ষণের পর বনাঞ্চলের গভীরে ছেড়ে দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, টুনবাড়ি মাল নদীর ডালিমকোট চা বাগান এলাকায় গত কয়েক মাস ধরে চিতাবাঘের উপদ্রব চলছে। শ্রমিকরা জানিয়েছে এই চা বাগানগুলোতে আরও চিতাবাঘ রয়েছে। বন দপ্তরের উচিত খাঁচা পেতে আরও চিতাবাঘগুলোকে আটক করা। ডাইসের প্রতিমার দাপটে কোণঠাসা মৃৎশিল্পীরা। এবছর সরস্বতী পুজোয় কমেছে মাটির তৈরির প্রতিমার চাহিদা। সামনেই সরস্বতী পুজো, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। প্রতিমার রঙের কাজ প্রায় শেষ, চলছে চূড়ান্ত ফিনিশিং। তবে পুজোর প্রস্তুতির এই ব্যস্ততার আড়ালেই চাপা উদ্বেগে দিন কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। এক মৃৎশিল্পী জানান, একসময় সরস্বতী পুজোয় মাটির প্রতিমার ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। বাজারে ডাইসের প্রতিমার আধিক্যের ফলে মাটির প্রতিমার বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। আগের মতো আগাম অর্ডার আর পাওয়া যায় না। এখন মূলত রেডিমেড প্রতিমার ওপরেই ভরসা করতে হচ্ছে শিল্পীদের। পুজোর মাত্র 2 দিন আগে বেচাকেনা শুরু হয়। তিনি আরও বলেন, আগে মালবাজার এলাকায় প্রতিমার চাহিদা ছিল চোখে পড়ার মতো। যদিও পুজোর সংখ্যা বেড়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই ছোট আকারে পুজো হওয়ায় ছোট ডাইসের প্রতিমার দিকেই ঝুঁকছেন ক্রেতারা। এর ফলে মাটির প্রতিমার কদর কমেছে। এর পাশাপাশি বেড়েছে প্রতিমা তৈরির খরচও। উপযুক্ত মাটি এখন সহজে মিলছে না। শিলিগুড়ি পেরিয়ে কালাগঞ্জ এলাকা থেকে মাটি আনতে হচ্ছে। মাটি, সুতলি সহ প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম বেড়েছে। একটি বাঁশ কিনতেই খরচ পড়ছে প্রায় 300 টাকা। ফলে প্রতিমার দাম বাড়াতে বাধ্য হচ্ছেন শিল্পীরা। আগে 200টি প্রতিমা তৈরি করে অনায়াসেই বিক্রি হয়ে যেত, এখন সেখানে 60টি প্রতিমা বিক্রিও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবুও আশাবাদী শিল্পীরা। তাদের আশা, এবছর যত প্রতিমা তৈরি করা হয়েছে পুজোর সময় তার সবকটিই বিক্রি হবে। টাইলসের প্রতিমার তো চাহিদা অনেক, হ্যাঁ, এর জন্য মাটির চাহিদা তো অনেকটাই কমে গেছে প্রতিমার, তো কি বলবেন? হ্যাঁ, মাটির এখন ব্যানার ঠাকুর নিতে চায় না। তারপরে হচ্ছে মাটির জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছে, মাটির দাম, দড়ি সবই দাম বাড়িয়েছে। কিন্তু ডাইসের মালের জন্য আমাদের অবস্থা খুব শোচনীয় হয়ে যাচ্ছে। মানে ডাইসের মাল জিনিসের কি দাম কম নাকি? না, ডাইসের মাল তো সকলেই তো আর ডাইসের মাল বানাতে পারে না। এই জন্যই আমাদের তো মানে আগে থেকে ব্যানার মাল বানানোর অভ্যাস, আগে থেকে ব্যানার মাল বানাচ্ছি। মানে সাধারণ মানুষের চাহিদা কেন এটা? চাহিদা মালের চাহিদা কি, কারণ মানে এগুলো ছোটো জিনিস তো, মানে যেখানে সেখানে বসায় টসায় রাখি। কিন্তু আমাদের তো ব্যানার মাল, দামও কম পাচ্ছি, আমাদের পোষাচ্ছে না। যার জন্য সরস্বতী মানে আপনারা মৃৎশিল্পী মানে প্রতিমা বানাননি এবার? না। আচ্ছা, কি নাম আপনার? রতন সরকার। আমার সরস্বতী পুজোতে আগে খুব চাহিদা ছিল, এখন ওই যে মার্কেটে কিছু মাল ওঠাতে আমাদের চাহিদাটা একটু কমে গেছে। আগের তুলনায় খুব কম মাল বানায়, এখন অর্ডারপত্র তেমন হয় না, রেডিমেডেই বিক্রি হয়। ওই ডেলিভারি দিনকেই মোটামুটি বা একদিন আগে বা 2 দিন আগে এরকমই বেচাকিনি হচ্ছে। জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও রাজ্য সঙ্গীত পরিবেশন, প্রদীপ প্রজ্বলন সহ নানা আনুষ্ঠানিক কর্মসূচির মধ্য দিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের 67তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট 55টি ইভেন্ট রাখা হয়, যেখানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। মাঠ জুড়ে ছিল খেলাধুলার আবহ এবং প্রতিযোগিতার মধ্যে দেখা যায় প্রবল উদ্যম। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। কত বর্ষ? 67তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কি কি রয়েছে? তৃতীয় শুভাজিৎ দাস তোমাদেরকে রানিং ইভেন্ট 100 মিটার 200 মিটার, আচ্ছা, তারপর রয়েছে ডিসকাস থ্রো, হাই জাম্প, লং জাম্প। হাই জাম্পে কখন শুরু 17 ইয়ার্স বয়স হাই জাম্পে প্রথম শিবঙ্কর বর্মন, দ্বিতীয় চয়ন রায়। কতগুলো ইভেন্ট রয়েছে সব মিলিয়ে? ইভেন্ট রয়েছে মোটামুটি 55টা বলা হচ্ছে। কটা পর্যন্ত চলবে তবু? 14 ইয়ার্স বয়স 4টার মধ্যে আমরা শেষ 200 মিটার রানিং ইভেন্ট
নামগুলি ঘোষণা করছি। কি দায়িত্বে রয়েছেন, কি নাম, কি নাম, কি দায়িত্বে রয়েছেন? আমি বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষচন্দ্র সরকার। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ। ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায়। বউবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে 3 নম্বর ঘুমটিতে। স্টাইলিশ লুক, পাওয়ারফুল পারফরম্যান্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায়। আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমের নতুন ঠিকানায়, নতুন স্পিড, নতুন ফিল নিতে। ইয়ামাহা, লিভ ইয়োর হার্ট। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূর গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্টুটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ঝম্পটি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। আমাদের সকলের গর্ব জলপাইগুড়ি জেলা স্কুল নতুন বছরে পদার্পণ করল 150তম বর্ষে। এই ঐতিহাসিক বর্ষব্যাপী সার্ধশতবর্ষ উদযাপনের প্রথম পর্যায়ে থাকছে 24, 25 ও 26শে জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠান। 24শে জানুয়ারি সকাল 10টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যায় কবিতা পাঠে দিধিতি চক্রবর্তী, নাটক বর্দা, নিবেদনে গৌতম হালদার। 25শে জানুয়ারি সকাল 10টায় প্রাক্তনীদের রিইউনিয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় ছন্দতীর্থ কালচারাল এবং সঙ্গীতে জয়তী চক্রবর্তী। 26শে জানুয়ারি সকালে রক্তদান শিবির, সন্ধ্যায় জনপ্রিয় বাংলা ব্যান্ড ফকিরা। সকল বর্তমান ও প্রাক্তন ছাত্র, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রেমী মানুষদের আন্তরিক আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের প্রেরণা। সার্ধশতবর্ষ উদযাপন কমিটির অফিস চালু থাকছে আজাদ হিন্দ পাঠাগার, কদমতলা, জলপাইগুড়িতে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করুন। ওদলাবাড়ি সুনীল দত্ত স্মৃতি গার্লস স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ওদলাবাড়ি সুনীল দত্ত স্মৃতি গার্লস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো। এদিন স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা করেন ওদলাবাড়ি হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডক্টর দীপক রঞ্জন দাস এবং ওদলাবাড়ি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দলাল বোস, শঙ্কর বিশ্বাস, তপন ঘোষ, পূর্ণেন্দু ঘোষ সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতিথিরা। প্রধান শিক্ষিকা মধুমিতা ধর জানান, স্কুলের অন্যতম প্রধান সমস্যা হলো নিজস্ব খেলার মাঠের অভাব। সেই কারণে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে সমস্যার সম্মুখীন হতে হয়। সীমিত পরিসরের মধ্যেই এবছরে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় মোট 17টি ইভেন্ট রাখা হয়েছে। স্কুলের বর্তমান ছাত্রীদের পাশাপাশি প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ ইভেন্টের আয়োজন করা হয়। এছাড়াও শিক্ষক শিক্ষিকারাও একটি ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য স্কুলের পক্ষ থেকে দুপুরে খাবারের ব্যবস্থাও করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। স্কুলের অধিকাংশ ছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আমাদের 4টা তার মধ্যে মধ্যাহ্ন ভোজের আমরা সামান্য কিছু আয়োজন করেছি বাচ্চাদের জন্য। আর তারপরে আমরা বিদ্যালয়ে যেমন খুশি সাজো সেই প্রতিযোগিতাটাও রেখেছি। জায়গা কম হলেও আমাদের বাচ্চাদের মধ্যে ভীষণ উৎসাহ দেখা যাচ্ছে এবং প্রত্যেক বছরই তারা এই দিনটার জন্য অপেক্ষা করে বলেই এখন তো আমাদের ফান্ড একদমই কম, তাই আমরা ছোট করে হলে কোর্সটা করতে চাই প্রত্যেক বছর। হ্যাঁ, শিক্ষক শিক্ষিকাদেরও একটা খেলা আছে, সেটা আমাদের ক্রীড়া শিক্ষিকা
কোর্সের শেষে লাস্ট ইভেন্ট হিসাবে রেখেছেন। ওটা উনি আমাদের কাছে আগে বলতে চান না, উনি ওটা সারপ্রাইজ হিসাবে উনি রাখেন। সেটা আমরা সবাই সেখানে অংশগ্রহণ করবো। হ্যাঁ, আমাদের এটা 24তম কোর্স হচ্ছে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। এসআইআর হিয়ারিং এ এক মহিলাকে বাংলাদেশি বলার অভিযোগে তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস ও তার অনুগামীদের প্রতিবাদ জলপাইগুড়ি সদর বিডিও অফিস চত্বরে। তৃণমূল কর্মীদের ওপর হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বেলডাঙ্গায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.